দিবস 2024 সালের 5ই জুন ওনার দীর্ঘায়ু কামনা করে সমস্ত মঠ মন্দিরে আমরা পুজো অর্চনা করেছি। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি খবর পেয়েছেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা এখানে পৌঁছেছেন, এর জন্য আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে এই যে সাংবাদিক সম্মেলন এবং কি কারণে আমরা সাংবাদিক সম্মেলন করছি তার আলোচনা একটু আগে আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী অভিষেক দেব রায় আপনাদের সামনে। এটা কিন্তু ভারতের ইতিহাসে মাননীয় সভাপতি বলেছেন যে ভারতের ইতিহাসে সর্বাধিক দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা গণতান্ত্রিক ভাবে কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, এটা ইতিহাস। এর জন্য বললাম আমরা কিন্তু আজকে এই 12 বছর পরে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে সমস্ত ভারতের জনগণের প্রতি আন্তরিক যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই যে টানা মেয়াদে দেশের যে সর্বাধিক দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব পালন করেছেন, গণতান্ত্রিকভাবে উনি নির্বাচিত হওয়ার জন্য উনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ, আমরা সবাই মিলে আমরা ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে। 10ই জুন আপনারা সবাই জানেন, আমিও দিল্লিতে ছিলাম সেদিন। 10ই জুন 2026 যদি আমরা দিন হিসাবে দেখি 4399 দিন উনি ক্রস করেছেন এবং সেইভাবে প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পালন করেছেন এবং এটা একটা মাইল ফলক হিসাবে লেখা থাকবে ইতিহাসের পাতায়। এবং এটা কিন্তু একটা রেকর্ড যে যা 62 বছরও যেটা কেউ করে দেখাননি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখিয়েছেন। এর আগে আমরা 13 জন প্রধানমন্ত্রী আমরা দেখেছি এবং একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্যই আমি বলবো যে একমাত্র উনি এই সম্মানের অধিকারী। আপনারা সবাই জানেন যে ভারতীয়দের সবচেয়ে বড় যে আশা আকাঙ্ক্ষা সেটা যে পূরণ করার জন্য আমি একটু আগে যেটা বলার চেষ্টা করেছি, সে আকাঙ্ক্ষা আমি বলবো না যে 100% হয়ে গেছে, কিন্তু মানে বেশ 100%-এর দিকে প্রায় চলে গেছে। 2047 সালে আমরা বসে আছি, কবে সে আশা পূর্ণভাবে সেটা পূর্ণতা লাভ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, কারণ যে মানুষ যে যা আশা সেটা উনি যেহেতু পূরণ করতে পারেন, তার জন্য উনি যা বিশ্বাস অর্জন করেছেন সাধারণ মানুষের কাছে। কর্মসম্পাদন, জবাবদেহিতা এবং একটা সততার যে অনন্য সমন্বয় সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দেখতে পাই। এবং 12 বছরের মধ্যে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে সবকটা যে উন্নয়নের যে স্কিম সেগুলো জনকেন্দ্রিক উন্নয়ন, এবং শুধু গভর্নমেন্ট করবে এরকম না, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে এবং কর্মদক্ষ ভিত্তিক একটা যে ট্রান্সপারেন্সির যে সরকার, এটা সার্থক সমন্বয়ের সরকার, সেটা আমরা দেখতে পেয়েছি। তার শাসন ব্যবস্থা, নাগরিকদের প্রতি যে দায়িত্ববোধ এবং ইনোভেশনের যে বিষয় সেটা চিন্তায় সমৃদ্ধ করেছে এবং তার প্রভাব আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস আর প্রয়াস, এই যে আদর্শ সেই মূল মন্ত্র নিয়ে কিন্তু উনি কাজ করেছেন। শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার পর জন্মগ্রহণকারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীন ভারতের যে স্বপ্ন সেটা জাতীয় নেতৃত্বের পর্যায়ে কিন্তু উনি যে জাতীয় নেতৃত্বের যা যা দরকার সেটা উনি কিন্তু পূর্ণ করেছেন এবং সারা বিশ্বের মধ্যে সেটা তুলে ধরেছেন। তিনি প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 2 মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি
জনগণের রায়ের টানা তৃতীয়বারের মতো ম্যান্ডেট কিন্তু উনি পেয়েছেন, আমরা সবাই জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে কিভাবে পরিশ্রম করে এবং উনার যে দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের যে স্বপ্নকে সেটাকে সাফল্যের রূপ দেওয়া যে সক্ষমতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এইরকম একজন মহান নেতৃত্ব প্রায়শ আমরা দেখি যে যখনই কোনো মহান নেতৃত্ব অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের সময় যখন উঠে, তখন কিন্তু এরকম পরিস্থিতিতে এই দূরদৃষ্টি, দৃঢ় সংকল্প ও সম্মিলিত আত্মবিশ্বাসে জাগিয়ে তোলার ক্ষমতায় সর্বাধিক গুরুত্ব দিয়ে এই ধরনের নেতৃত্ব বেরিয়ে আসে। ইতিহাসে যারা স্থায়ী ছাপ রেখে গেছেন, তাদের সময়ে এই যে কঠিন চ্যালেঞ্জ, সেইগুলোকে জাতীয় পুনর্জাগরণের সুযোগে পরিণত করেছেন। 2014 সালের মে মাসে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন অর্থনৈতিক এবং যে প্রশাসনিক কাঠামো নানাভাবে বিভিন্ন চ্যালেঞ্জের তখন মুখোমুখি হয়েছিলেন। এবং আমরা এটাও দেখেছি দীর্ঘদিনের যে স্থবিরতা এবং যে একটা অনিশ্চয়তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের যে আস্থা, সেটা কিন্তু প্রায় ক্ষয়প্রাপ্ত হয়েছিল। আন্তর্জাতিক মহলও ভারতকে তথাকথিত ফ্রেজাইল ফাইভ হিসাবে, ফ্রেজাইল ফাইভ অর্থনৈতিক যে অবস্থা, সেইভাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই যে ফ্রেজাইল ফাইভ থেকে যেভাবে এখন ভারত উঠে এসে, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আজকে ব্যাংকিং ব্যবস্থায় দেখুন কি অবস্থা ছিল আগে, ব্যাংকিং এর এমন অবস্থায় ছিল, ব্যাংকগুলো প্রায় মানে পর্যদস্ত হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ব্যাংকিং ব্যবস্থা কত সুন্দরভাবে এখন গড়ে উঠেছে। সেখানে অনুৎপাদনশীলের সম্পদের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগের যে গতি, সেখানে স্থবিরতা আমরা দেখেছি। এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যখন আমরা দেখলাম যেভাবে এই ফ্রেজাইল ফাইভের তালিকা থেকে বেরিয়ে এসে ভারত যখন বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং শুধু তাই নয়, যেভাবে দ্রুততম প্রবৃত্তির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছেন, সেটা কিন্তু আজকে আমরা তার সুফল আমরা পাচ্ছি। আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে প্রায় 38টি দেশকে, 38 কান্ট্রিকে অন্তর্ভুক্ত করে 15টি যে চুক্তি, বাণিজ্যিক চুক্তি হয়েছে। এবং সেইগুলো কেন সম্ভব হয়েছে? ভারতের সাথে তো আগে যেখানে ফাইভ ফ্রেজাইল অর্থনীতির অবস্থা ছিল, সেখানে কেউ আসতো না। আজকে সেই জায়গায় 38টি দেশ ভারতের সাথে এই মুভ করেছে, এবং তাতে করে আমাদের উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী যে প্রবৃদ্ধি, সেটা এখন বিশ্বের মধ্যে অন্যতম আকর্ষণীয়। সবাই চাইছে এখন ভারতের সাথে যাতে মুভ করার জন্য সবাই কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। এই যে সংস্কারমূলক যে পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দেখাচ্ছেন, সেটা কিন্তু আমরা তার রেজাল্ট আমরা কিন্তু পাচ্ছি। আপনারা জিএসটি সম্পর্কে আপনারা সবাই জানেন যে পণ্য পরিষেবা কর সারা দেশে যে অভিন্ন করার যে বিষয়, একটা অভিন্ন বাজার এখন কিন্তু গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেটা দীর্ঘদিনের একটা জাতীয় লক্ষ্য পূরণ আমি মনে করি যে সেটা করেছেন। এবং এতে করে যে বিভিন্ন যে ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেস, সেটা কিন্তু অনেক বেশি এখন আমরা দেখতে পাই যে সেটা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং হাজার হাজার যে বিভিন্ন যে প্রচলিত আইন ছিল, সেগুলোও কিন্তু আপনারা সবাই জানেন যে বাতিল হয়েছে। একাধিক সংস্কার হয়েছে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর আগে আমি একটু বলার চেষ্টা করেছি। ঋণের স্বচ্ছ স্বীকৃতি হয়েছে এবং দ্রুত নিষ্পত্তি হয়েছে। ব্যাংকগুলোর মূলধনীকরণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন জোরদার হয়েছে। এর ফলে এনপিএর যে অনুপাত আমরা দেখেছি কয়েক দশক ধরে এখানে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী উদ্ভাবনী পরিবেশ গড়ে উঠেছে। ভারত বিশ্বের
অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেমি কন্ডাক্টরের কথা বলি, আমরা নবায়নযোগ্য শক্তি বলি, ইলেকট্রনিক্স উৎপাদন বলি, ড্রোন, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পের মতো নতুন ভাবে এখন দ্রুত বিকশিত হচ্ছে। সম্পদ সৃষ্টির সুযোগ এখন শুধু মহানগরের মধ্যে সীমাবদ্ধ নয়, দ্বিতীয় তৃতীয় স্তরের শহর এবং গ্রামীণ ভারতের যারা যুব সমাজ আছেন সেখানেও কিন্তু পৌঁছে গেছে। আজকে প্রযুক্তি হোক, গবেষণায় হোক, উদ্ভাবনী হোক, সেটাও কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে বিশেষভাবে যে কাজটা হচ্ছে, আজকে লাস্ট মাইল অব্দি সেটা পৌঁছে গেছে। এতে করে সরকারি পরিষেবাতে যে এমপ্লয়াবিলিটি সেটাও শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন যেসব অপচয় হতো সেগুলো কিন্তু অনেকটা কমেছে এবং স্বচ্ছতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে ভারত ডিজিটাল অর্থনীতিতে আমরা সবাই জানি যে অগ্রণী অবস্থায় অর্জন করেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই যেটাকে বলে ডিজিটাল লেনদেন সারা পৃথিবীর মধ্যে এখন প্রথম স্থানে এখন কিন্তু আছে এবং একটা বিপ্লব ঘটিয়েছে এবং সারা পৃথিবীর মধ্যে তার জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। ক্রীড়া ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা যখনই দেখি ক্রীড়া ক্ষেত্রে উনি সবসময় জোর দেন এবং সেখানেও উনি যুব শক্তি বিষয় সবসময় উনি ভাবেন এবং সেই জন্য যা যা দরকার আজকে সেই ক্রীড়া শক্তিকে বাড়ানোর জন্য উনি কাজ করে যাচ্ছেন। খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে তরুণ তরুণীরা আছেন নিজেদের যারা প্রতিভা বিকাশের জন্য আরো বেশি সুযোগ ও প্রয়োজনীয়তা সহায়তা পাচ্ছে। এর ফলস্বরূপ বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের উপস্থিতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে একটি সমৃদ্ধ ক্রীড়া অর্থনীতিও গড়ে উঠেছে। কোচিং, ক্রীড়া বিজ্ঞান, উৎপাদন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত 12 বছরে ভারত তার ইতিহাসে অন্যতম বৃহৎ যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষও কিন্তু সেটা দেখছে এবং এর একটা বড় উদাহরণ হচ্ছে রেলওয়ে যে এখন আধুনিকরণ হচ্ছে। নতুনভাবে রেলওয়ের আমরা স্ট্রাকচার আমরা দেখছি। অমৃত ভারত স্টেশন প্রকল্প যদি দেখি এবং সেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে রেল স্টেশনগুলো সেগুলোকে আধুনিক করা, সহজপ্রাপ্য, যাত্রী বান্ধব যাতে করা যায় তার ব্যবস্থা হচ্ছে। রেকর্ড সংখ্যক রেলপথ বিদ্যুতায়ন ফলে রেল নেটওয়ার্ক আরো পরিচ্ছন্ন হচ্ছে, দ্রুত দক্ষ হচ্ছে। বন্দে ভারত, অমৃত ভারতের মতো নতুন প্রজেক্ট প্রজন্মে ট্রেন সেগুলো কিন্তু এখন ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো অত্যন্ত গতি, আরাম এবং দেশীয় উৎপাদনের যে সমন্বয়ে আত্মবিশ্বাসী ও উচ্চাকাঙ্ক্ষী ভারতের প্রতীক হয়ে উঠেছে। আগে দীর্ঘদিন ধরে বিমান ভ্রমণ ছিল সমাজের সীমিত সংখ্যক সুবিধাপ্রাপ্ত মানুষের নাগালের মধ্যে, কিন্তু উড়ান প্রকল্পে এবং বিমানবন্দর অবকাঠামোর যে ধারাবাহিক বিনিয়োগের ফলে আজ কোটি কোটি সাধারণ মানুষের কাছেও বিমান যাত্রা সহজলভ্য হয়েছে। আজকে এই উড়ান আমি এবারও দিল্লিতে যখন গেলাম সেই উড়ান প্রকল্প নিয়ে আমরা বলেছি যে আমাদের কৈলাসহর যে এয়ারপোর্ট আছে সেটাকেও যাতে উড়ান প্রকল্পের মধ্যে আনা যায় সেই বিষয়ে আমি সেখানে নীতি আয়োগের যে মিটিং হয়েছে সেখানেও আমি রেখেছি। অত্যাধুনিক বাস টার্মিনাল, তাছাড়া মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব, সেগুলো এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি। পিএম গতি শক্তি জন্য ন্যাশনাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান এখন আমরা ভারতবর্ষে সেটা প্রবর্তন হয়েছে। একইভাবে প্রগতি যে উদ্যোগ, যা সম্প্রতি 50টি বৈঠক অলরেডি হয়েছে এবং তাতে করে প্রায় 90 লক্ষ কোটি টাকা উন্নয়ন প্রকল্প যেটা দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যতম বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে উন্নয়নের সুফল কেবলমাত্র সুবিধা যারা আছে সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য নয়,
বরং জাতীয় উন্নয়নের মৌলিক শর্ত হিসেবে সবার কাছে, প্রতিটি মানুষের কাছে যেন পৌঁছায়, সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন। এছাড়া আমরা ব্যাংকিং পরিষেবার বাইরে থাকা মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা, আর্থিক সহায়তা থেকে বঞ্চিতদের ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি, বিহীনদের বীমার আওতায় আনা, গৃহহীনদের আবাসন প্রদান, বিচ্ছিন্ন এলাকাকে সংযুক্ত করা, অনুন্নত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং প্রান্তিক মানুষকে মূলধারায় অন্তর্ভুক্ত করার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। সুশাসনের সবচেয়ে বড় মানদণ্ড হলো দরিদ্র মানুষের জীবনে তার বাস্তব প্রভাব। প্রধানমন্ত্রী নেতৃত্বে 25 কোটিরও বেশি ভারতীয়, যেটা আমরা সবসময় যেটা বলে থাকি বহুমাত্রিক, যেটা দারিদ্র থেকে বেরিয়ে এসেছে, যা স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন সামাজিক পরিবর্তনের উদাহরণ। অন্তর্দয়ের প্রতি বিজেপি নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকারকে আরো দৃঢ় করেছে। নারী নেতৃত্বাধীন উন্নয়নের উপর জোর দেওয়ার কারণে ভারতের নারী শক্তি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ও আশীর্বাদ জানিয়ে আসছে। আমরা সবাই জানি যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কন্যা শিশুর গুরুত্ব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি করেছে। তাছাড়া এসএইচজি গ্রুপের জন্য প্রদত্ত সহায়তা কোটি কোটি নারীকে সম্পদ সৃষ্টিকারী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আজকে ড্রোন দিদির মতো যে উদ্যোগ নারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, নতুন জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে। নারী শক্তি বন্ধন অধিনিয়ম আমরা সবাই জানি, সেটা 2023-এ পাশ হয়েছিল। এরপরের বিষয় আপনাদের সবাই অবগত। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের ইতিহাসে আমি বলবো যে কৃষক বান্ধব সরকারের উনি আমি ওনাকে ধন্যবাদ দেব, যেভাবে কৃষক বান্ধব হিসাবে উনি পরিচিত। এবং উনি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমরা দেখেছি পিএম কিষাণ প্রকল্প, কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি আমরা সবাই জানি। ফসল বীমার আওতা সম্প্রসারিত হয়েছে, সরকারি কৃষি অবকাঠামো শক্তিশালী হয়েছে, বাজারে প্রবেশের সুযোগ বাড়িয়েছে, প্রাকৃতিক চাষাবাদকে উৎসাহিত করেছে, সেচ ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করেছে। পাশাপাশি মৎস্য, দুগ্ধ ও মৌমাছি পালন সহ সহযোগী যে খাতগুলো আছে সেগুলোর প্রয়োজনীয়তা সহায়তা করা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের গঠিত মৎস্য মন্ত্রক এবং সমবায় মন্ত্রক সরকারের অগ্রাধিকারের স্পষ্ট প্রতিফলন। উন্নয়নের সুফল যাতে ভৌগোলিক অবস্থান বা আর্থসামাজিক অবস্থানে নির্বিশেষে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে কেন্দ্র সরকার লাস্ট মাইল ডেলিভারির উপর বিশেষ গুরুত্ব আরোপ সাধু করেছেন। এই অঙ্গীকারের অন্যতম উজ্জ্বল উদাহরণ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, যা দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত এক অভিনব উদ্যোগ। আবাসন, সড়ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানীয় জল এবং জীবিকার সুযোগ সৃষ্টি করে এবং এই জনগোষ্ঠীগুলোকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশের সীমান্তবর্তী গ্রামগুলো, যেগুলো একসময় শেষ গ্রাম, লাস্ট গ্রাম হিসাবে আমরা জানতাম, সেইগুলো আজ প্রধানমন্ত্রীর উদ্যোগে গর্বের সঙ্গে ভারতের প্রথম গ্রাম হিসাবে পরিচিত হচ্ছে। এটি শুধু পরিভাষার পরিবর্তন নয়, বরং দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন, যেখানে সীমান্তবাসীদের ভারতের নিরাপত্তা ও জাতীয় পরিচয়ের প্রথম রক্ষক হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক অবকাঠামোর উল্লেখযোগ্য বিনিয়োগের ফলে এইসব অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। প্রযুক্তির এই যুগে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য মোবাইল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারতের বহু অঞ্চল যোগাযোগের বাইরে ছিল। আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে দুর্গম আদিবাসী এলাকা, উচ্চ পার্বত্য সীমান্ত অঞ্চল, পূর্বে মাওবাদী প্রভাবিত এলাকা এবং দূরবর্তী উপকূলীয় অঞ্চলে দ্রুত মোবাইল ও ডিজিটাল সংযোগ সম্প্রসারিত হয়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, আর্থিক পরিষেবা, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক সুযোগে নতুন যে দ্বার সেটা উন্মোচিত হয়েছে। নেতৃত্বের অন্যতম মৌলিক নীতি হলো
এই উপলব্ধি যে একটি জাতি যখনই তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে, যখন দেশের প্রতিটি অংশ এবং প্রতিটি অঞ্চল তার উন্নয়নের যাত্রায় সমানভাবে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রীর সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার দীর্ঘদিন যে অবহেলিত অঞ্চলগুলোর সম্ভাবনাকে বিকশিত করেছে। প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানব সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও পূর্ব ভারত বহু বছর ধরে তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে এই অঞ্চলের যে ইনফ্রাস্ট্রাকচার, যোগাযোগ, শিল্প, কৃষি ও সামাজিক উন্নয়ন নতুন করে জোর দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে নর্থ ইস্টার্ন জোনের উপর এক্সটিস যে পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দেয়, সেটা কিন্তু আমরা এখন তার চোখের সামনে আমরা কিন্তু তার রেজাল্ট আমরা দেখছি। এক সময়ে যে অঞ্চলকে দূরত্ব ও অবহেলার দৃষ্টিতে দেখা হতো, আজ সেটি ভারতের উন্নয়নের যাত্রায় অষ্টলক্ষ্মী হিসাবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে উত্তর পূর্ব ভারত আগের যে কোনো সময়ের তুলনায় জাতীয় মূলধারার সঙ্গে আরো নিবিড়ভাবে সংযুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূক্ষ্ম ও ফলাফল ভিত্তিক প্রশাসনিক যে দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায় দুটি বিশেষ কর্মসূচিতে। সেটা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, যেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা যে জেলাগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম আমাদের করতে হবে। আপনারা জানেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা প্রথম স্থান পেয়েছি, অ্যাসপিরেশন যে ডিস্ট্রিক্ট এবং ব্লক সেখানেও কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে সাফল্য লাভ করেছি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে অ্যাসপিরেশনাল ব্লক আগামী দিনে যেন ইন্সপিরেশন ব্লক বা ইন্সপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে পরিগণিত হয়। আমরাও চেষ্টা করছি সেভাবে করার। একটি দেশ তখনই উন্নতির শিখরে পৌঁছাতে পারে এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে যখন সেই নিজের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়। গত 12 বছরে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অভূতপূর্ব দৃঢ়তা প্রদর্শন করেছে। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক কিংবা সাম্প্রতিক অপারেশন সিন্দুর সব ক্ষেত্রে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদ এবং তার মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিনের বামপন্থী নকশাল ও মাওবাদের উগ্রবাদের চ্যালেঞ্জও নিরাপত্তা ব্যবস্থা, উন্নয়নমূলক উদ্যোগ এবং উন্নত প্রশাসনের সমন্বয়ে অনেকাংশে মোকাবেলা করা হয়েছে। একই সঙ্গে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ সক্ষমতা শক্তিশালীকরণ, কৌশলগত ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা, দীর্ঘ কয়েক দশক ধরে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এই বিষয়টি উৎকৃত ছিল, আমরা সবাই জানি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রাক্তন সেনা সদস্যদের কাছে এই ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং স্বল্প সময়ের মধ্যে তা কার্যকর করে। এর ফলে লক্ষ লক্ষ প্রাক্তন সেনাকর্মী উপকৃত হয়েছেন। আগে প্রতিরক্ষা সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে সেটা কিন্তু দেখা যায়। এই প্রেক্ষাপটে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হিসাবে সরকার চিফ অফ ডিফেন্স স্টাফ পদ সৃষ্টি করে, যা ভারতীয় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনীর মধ্যে যে সমন্বয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যৌথ কার্যক্রমকে আরো সুসংহত করেছে। আমরা গর্ব অনুভব করছি যে আজ ভারত আন্তর্জাতিক অঙ্গনে আগের যে কোনো সময়ের তুলনায় আরো মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্বের 32টি দেশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন, যা তার নেতৃত্ব ও বৈশ্বিক প্রভাবে স্বীকৃতি বহন করে। আজ আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভারতের কণ্ঠস্বর সম্মানের সঙ্গে শোনা যায়। জলবায়ু পরিবর্তনই হোক, বৈশ্বিক স্বাস্থ্য, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত একটি গঠনমূলক ও প্রভাবশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। কোভিড-19 মহামারীর সময় ভারত বিশ্বের বিভিন্ন দেশে টিকা ও ওষুধ সরবরাহ করে বৈশ্বিক নেতৃত্বের পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ বিপুল ভারতীয় প্রবাসীর আবাসস্থল, যেটা আমরা সংযুক্ত আরব আমিরাতে
সফরে তিনি 2015 সালে যান, তা প্রায় 35 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল। একইভাবে 2014 সালে তার নেপাল সফর ছিল 17 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান, এই ধরনের আরো বহু উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আজ ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এবং নিজের সমৃদ্ধ সভ্যতাগত পরিচয়কে ধারণ করে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। 190টি দেশ আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি দেওয়া ভারতের প্রাচীন জ্ঞান ও তার আধুনিক প্রাসঙ্গিকতার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। বিদেশে পাচার হওয়া শত শত মূল্যবান যে প্রত্নবস্তু ও ঐতিহাসিক নিদর্শন দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করেছে। একইভাবে বিশ্বজুড়ে মিলেট বা শ্রী অন্ন যে প্রচার, ভারতের সফল যে উদ্যোগ টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। বন্ধুগণ, বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন সুশাসনের 12 বছর উদযাপন করছে, তখন এই জোটের নিজস্ব অসাধারণ যাত্রাপথের দিকেও একটু ফিরে তাকানো প্রয়োজন। প্রায় 3 দশক আগে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, ডক্টর মুরলী মোহন যোশী, জর্জ ফার্নান্ডেজ, বালা সাহেব ঠাকরে, সর্দার প্রকাশ সিং বাদল, সিকান্দার বক সহ বহু বর্ষীয়ান নেতার দিক নির্দেশনায় ইন্ডিয়া ফার্স্ট, ভারত সর্বাগ্রে মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণকে একত্রিত করার লক্ষ্যে এই এনডিএ গঠন দেওয়া হয়। আপনারা সবাই জানেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার যে আঞ্চলিক যে আকাঙ্ক্ষাকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সফলভাবে সমন্বিত করেছেন এবং সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অর্থাৎ কোঅপারেটিভ ফেডারেলিজম চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। রাজ্যগুলোকে উন্নয়নের অংশীদার হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। পরামর্শ, সহযোগিতা ও যৌথ যে দায়িত্ববোধের ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুজরাটের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই ব্যবস্থার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন। সালে 6 দশকেরও বেশি সময় পর জাতীয় স্তরে একটি জোট সরকার টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে। যুব সমাজ ও নারী ভোটারদের অভূতপূর্ব সমর্থনের ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় আস্থার প্রতিফলন। আজ ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও বিনিয়োগকারী ভারতকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসাবে দেখছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাচ্ছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সম্মিলিত স্বপ্ন ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করছে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ভারতের জনগণের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে দূরদর্শী নেতৃত্ব এবং জনসেবায় নিরলস নিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাইকে ধন্যবাদ।